রাম নারায়ণ রাম, রাম রাম নারায়ণ রাম। নারায়ণ রাম। বলো। আজ ঠাকুরের তত্ত্ব নিয়ে আলোচনা করা যাক। ঠাকুর একটি ভাষণে বলছেন, ভাষণ হচ্ছে 1992 সাল 23শে আগস্ট, লেক টাউন, কলকাতা। তো সেই ভাষণে ঠাকুর একটা জায়গায় বলেছেন, এই নামে আছে সেই মহান অর্থ, এই নামে আছে সেই মহান অর্থ। এক হচ্ছে বিজ্ঞানের অর্থ, 2 যুক্তির অর্থ, 3 সমাজ কল্যাণের অর্থ। এতে আছে ম্যাথামেটিক্স, গণিত। তো এখানে বিজ্ঞানের অর্থ, যুক্তির অর্থ ও সমাজ কল্যাণের অর্থ এই নামেতে রয়েছে। তার নামের মধ্যে 3টে অর্থকে আমরা কিভাবে বিশ্লেষণ করব? মানে বিজ্ঞানের অর্থটা কি, যুক্তির অর্থটা কি, সমাজ কল্যাণের অর্থটা কি? কীর্তনের অর্থ বলতে ঠাকুর বলছেন বিজ্ঞানের অর্থ। আগে কীর্তনটা কি সেটা বলেনি, যে প্রকৃতির মধ্যে আমরা দেখছি এক সুরের কথা, সমতা, যে যেদিক দিয়ে হোক, মানে সবার জন্য সব। এই যে বাতাস, এই পশুরও জন্যে, মানুষের জন্য, পাখি পোকা মাকড় সবার জন্য দেওয়া, জলও তাই, সূর্যের আলো তাই, গাছপালা সব, শাক সবজি, মাটি যা কিছু আছে সবার জন্য, ব্যক্তির জন্য। তাহলে এক সুর, এই যে সবাই আমরা এক সুরে আছি, এইটার যে বন্দনা গীতি, এইটাই কীর্তন। যে আমরা প্রকৃতি থেকে একটাই সুর পাচ্ছি, সেটা হলো মিলনের সুর। এই সুরটাকে ব্যক্ত করা হয় কীর্তনের মাধ্যমে। তাহলে কীর্তন সামাজিকতার দিক থেকে একতার জন্য, মহাপ্রভু কীর্তনের মাধ্যমে লোককে এক করেছিল। এক হলো সুরের মাধুর্য, হ্যাঁ। তারপরে এই যে খোল করতাল নিয়ে এই যে চললাম, এর মধ্যে একটা মাদকতার সৃষ্টি হয়। যেমন এখানে মাদক দ্রব্য সেবন করে নেশা হয়, তেমনি যদি সঠিকভাবে সুন্দর উচ্চারণ, সুন্দর সুর, সমতাল, সমকণ্ঠ, সমসুরে যদি কীর্তন করা যায়, তাতেও মাদকতা আসে। যেমন দেখবে যে একটা গান চলছে, হ্যাঁ, বিয়ে বাড়িতে আজকাল গান চালিয়ে সব পাগলের মতো নৃত্য করে না, হিন্দি গান চালিয়ে, সে ওর মধ্যে ওদের একটা মাদকতা, হ্যাঁ, ওইটা একটা বাজে দিকে হয়, ভালো দিকেও হয়। খারাপ জিনিস যেমন টানে, ভালো জিনিসও টানে। তো এটা হলো ভালো দিকের মাদক দ্রব্য, নেশা তৈরি করে দেয়। এই টানে যেমন এরা আসে, মৌমাছি যেমন মধুর গন্ধে চলে আসে। এই কীর্তনের সুর যদি ঠিকঠাক করে করা হয়, সংকীর্তন, তখন লোককে আকর্ষণ করবেই করবে। আমি প্র্যাকটিক্যালি জানি যে এরকম এক জায়গায় এরকম নাম হচ্ছে, সেখানে মেস, সেখানে ছেলে মেয়েরা পড়াশোনা করে, দেখতে পাচ্ছে সে দূরে নামটা শুনতে পাচ্ছে। ফলে এই দিনের পর দিন শুনে শুনে একটা বেশ ওর সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে। এটা না হলে তখন মনে হয় আরে হলো না, একটা আকর্ষণ এসে যায়। সেই রকমই তা কীর্তন হলো সামাজিকভাবে এক করার জন্য, কিন্তু এর একটা বিরাট ভূমিকা। আর আছে যুক্তি, বিজ্ঞানের অর্থ, যুক্তির অর্থ, সমাজ কল্যাণের অর্থ। আচ্ছা, এবার দেখো বিজ্ঞান। ধ্বনি, ধ্বনি যে কত বড় এফেক্টিভ সেটা কি করে বোঝো? একটা লোককে একটা কথা দিয়ে কাঁদিয়ে দেওয়া যায়, আবার একটা কথা দিয়ে হাসিয়েও দেওয়া যায়, তাই তো? ধরো মেয়ের বিয়ে হয়ে গেছে, এবার সেই মেয়ের কথা বলতে বলতে চোখে জল চলে গেল, এমন কিছু শব্দ ব্যবহার করলো যে মানে একটা ভেতরে একটা ইমোশন তৈরি হয়ে গেল। আবার এমন কথা শুনিয়ে দিলে যে রাগে একেবারে উগ্রচণ্ডী হয়ে গেল। কথা দিয়ে কত এফেক্ট। তা এই নামের কথা এমন ভাবে তৈরি করা আছে যে এটা তো আর সাধারণ লোকে বুঝবে না, যে প্রকৃতির থেকে বিশেষ বিশেষ সাউন্ডগুলোকে একত্রিত করে এই নাম দেওয়া হয়, যেগুলোর মধ্যে ভাইব্রেশনটা খুব অল্পে অনেক বেশি থাকে।
হুম। যেমন আমি বললাম একজনকে যে তোমাকে আমি ভীষণ ভালোবাসি, এতটা কথা বললে, আর ছোট করে দিলে তুমি আমার প্রিয়তম, কম কথায়। মানে অল্প কথায় বেশি ভাব ফুটানো। এই যে আগে এই যে বলেছো না, আগের নামগুলো কি বড় বড় ছিল, আস্তে আস্তে ছোট হতে হতে রাম নারায়ণ রাম এইটুকুতে দিয়ে দিল। অল্পর মধ্যে বেশি জিনিস প্রকাশক হলে এটা রাম নারায়ণ রাম, এত কথা বলতে লাগে না, অল্প কথায় পুরো প্রকৃতিকে ব্যক্ত করার জন্য। এই এবার এই যে বললাম যে কথা দিয়ে লোককে কাঁদানো হাসানো, এটা এমন কথা এক করবে। হ্যাঁ, যেমন দেশাত্মবোধ জাগানোর জন্য ভাষণ দিল নেতাজি এমন, হ্যাঁ তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই এক কথা বিখ্যাত। তো তেমনি এর মধ্যে এমন ঠাকুর বলছে একটাই মাত্র আছে কথা, সে হলো রাম নারায়ণ রাম। এক এক আসনে যারা বসে আছো তারা এই নাম অহরাত্র অহর্নিশ করো। এ হলো এক করার নাম, বিবেকবোধ জাগানোর নাম। এর শব্দগুলো এমন আছে যে ওগুলো গিয়ে হিট করবে ভেতরে। এটা যে চর্চা না করবে তাকে তর্ক করে বোঝানো যাবে। বিশেষ পরিবর্তনের ধারায় পরিবর্তন, তাকেই বলে বিজ্ঞান। হ্যাঁ, বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান। হ্যাঁ, তো এই জ্ঞানটা লাভ করতে হলে তো চর্চা লাগবে। তখন এর এফেক্টটা বুঝবে, এই করতে করতে তখন ভেতরে দেখবে জাগবে, একটা তৃপ্তি আসবে, ওই একটা মাদকতা আসবে, তখন মানে নেশা হয়ে যাবে। এটা না বসলে তখন মন ছটফট করবে। এইগুলো লোককে তর্কের জিনিস না। যেমন আমি এখন যদি এই ধরো রিচার্ড ডকিন্স নামে একজন সায়েন্টিস্ট, সে জিনের ওপর মানে মানুষের এইসব নিয়ে নানান রকম, আবার ওইদিকে স্টিফেন হকিং, আবার আরো অনেকে আছে। এবার এদের যে তত্ত্ব সেটা যদি সাধারণ মানুষকে বোঝাতে যায়, তারা কি তর্ক করতে আসবে? ওই বিজ্ঞানীরা এদের তো বোধই নেই যে আমি যে আলোচনা করব সেই জায়গায় তো এরা নেই। কারণ এদের মিনিমাম যে পরিচিতিটা দরকার বিজ্ঞানের সাথে সেটাই নেই। তাহলে আমি কি বেসিসে করব? তাহলে যে এই নাম গ্রহণ করতে আসবে তার একটা ক্ষেত্র লাগে আগে থেকে দরকার, প্রস্তুতি পর্ব কি সেটা একটা ভালো পরিবারে ভালো শিক্ষায় গড়ে ওঠা, সততা, এর ভেতরে এই যে মিথ্যা কথা বলবো না, ঝগড়াঝাটি নিন্দা চর্চা এসবের মধ্যে যাব না, অনাবশ্যক লোভ করব না, এই শিক্ষাগুলো ছোটবেলা থেকে পেলে তার একটা ধারায় তৈরি হয়। এটা হচ্ছে মানে গড়ে ওঠার শিক্ষা, যার জন্য বলে অভিজাত, বলে এদের বংশ অভিজাত। তা টাকা দিয়ে অভিজাত হয় না, আক্ষরিক অর্থে নয়, এটা হলো কি শিক্ষা। শিক্ষা। তাহলে এইখানে যে প্রকৃতি, যেমন অনেক গ্রামের গ্রাম্য তথাকথিত অশিক্ষিত লোক অনেক শহরের শিক্ষিত লোকের থেকেও শিক্ষিত, এই শিক্ষা ভেতরে শিক্ষা। জমিটা উর্বর হলে বীজটা তাড়াতাড়ি ফুটে বেরোয়। এখন তুমি যার এই মিথ্যা নিয়ে থাকে, ছল চাতুরি করে, গালিগালাজ করে, নেশা ভাঙ করে, সেইখানে যদি বীজ পুঁতে ফল বার করতে যাও সময় লাগবে। এই যে লোকে বলে না যে এত বছর ধরে নাম হচ্ছে ফল কই, হ্যাঁ, তো ফল যে হবে তোমরা তো এই জিনিসটা তো নেই, তোমরাই তো ফল না হওয়ার কারণ। কারণ তোমরা এইগুলোকে ছাড়োনি, একদিকে নাম করছো তার সাথে এইগুলো করছো, একদিকে প্লাস হচ্ছে আর একদিকে মাইনাস, মাইনাসের জায়গাটাই বেশি গিয়ে এরকমই হয়ে যাচ্ছে, আর গড়ে উঠছে না। ঘুরে যেটা উঠছে ওরা সেটার রূপটা কিরকম তো দেখাই যাচ্ছে। তাহলে সেইটাই যে একটা প্রস্তুতি ছাড়া হয় না। যেমন ঠাকুর বলছেন আমি প্রস্তুতি নিয়েই এসেছি, তাই না? তো তেমনি এইখানেও যে প্রস্তুতি নিয়ে আসবে তার কাজটা তাড়াতাড়ি করে হবে।
চর্চায় থাকতে হবে, তাহলে ফল হবে। সবই হবে, তুমি ওইগুলো নির্দেশটা পালন না করে শুধু নাম জপ করলে হবে না। জীবনের সর্বক্ষেত্রে তোমার আচরণের মধ্যে দিয়ে ওই ঠাকুরের নির্দেশগুলো ফুটে বেরোতে হবে। দেরি হবে। হ্যাঁ, ইটের পাচিরে যদি বটের বীজ ফেলা হয়, হ্যাঁ দেরি হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যেই যে তোমার চর্চার সাথে সাথে, এই নাম জপ চর্চার সাথে সাথে তোমার দৈনন্দিন জীবনের আচার আচরণ, কথা, কর্ম, চিন্তা ভাবনা সব কিছুকেই এই পথে আনতে হবে, তখন তুমি তার ফলটা পাবে। তো যাই হোক, এখানে তো বিজ্ঞান হলো কি, এই যে ধ্বনির এফেক্ট, এটাই হলো বিজ্ঞান, যে একটা সাউন্ড দিয়ে, এই যে তো পশু পাখি তাদের ডাকার একটা সাউন্ড আছে না, এই চু 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 আয় 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 করে, তো সেই সাউন্ডে দৌড়ে চলে এলো, এটা শিখে। তাহলে তার মানে ধ্বনির বিরাট এফেক্ট। এটাও এরকম, এটা এমন নাম, প্রকৃতিকে ডাকা হয়, মহাশূন্যকে ডাকা হয়, আলো জল বাতাস সবের সাথে একদম একসাথে অঙ্গাঙ্গি ভাবে এই নামের ধ্বনি মিশে আছে। তুমি যেই এটা চর্চা করবে, এরা সব ছুটে আসবে। বুঝতে পারছো? ধ্বনি সাউন্ড দিয়ে কাঁচ ভেঙে দেওয়া যায়, এমন হয়তো। হ্যাঁ, এমন একটা ভাইব্রেশন তৈরি হলো, কাঁচ ভেঙে গেল। তো এইরকমই যে সাউন্ডের বিরাট এফেক্ট, তো সেটা এখন এফেক্টটা বুঝতে গেলে তো ওটাকে নিয়ে কালচার করতে হবে। আবার শোনা যায় সাউন্ডের মাধ্যমে, গানের মাধ্যমে মাছকে ডাকা হয় পুকুর থেকে। সাউন্ডের মাধ্যমে শাকসবজির ফলন বেশি হয়েছে দেখা গেছে, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত চালিয়ে ফলন বলে বেশি, কিন্তু এই রক গান, পপ গান এইসব চালিয়ে হয়নি। ওটা এলোমেলো তো। তাহলে গাছেও সাড়া দেয়। হ্যাঁ। যদি ঠাকুর বলছেন এক বাড়িতে গান হতো সে 2000 বছর, সেই বাড়িতে ঢুকে লোকে এখনো সেই সুর যেন শুনতে পাচ্ছে। বলছে এবার দেয়াল, ইট, কাঠ, পাথর সব একেবারে গেঁথে গেছে ওই সুর। রেকর্ডের মধ্যে যদি গান থাকতে পারে, পিনের খোঁচায় যদি সেটা বেরোতে পারে, তাহলে ইট কাঠ পাথরে কেন থাকবে না? কিন্তু প্লাস্টিক, তাই না? তো এই সবই বিজ্ঞান, কিন্তু যেটা বুঝি না ওইটাকে অবাস্তব বলে দিই। আমাদের তো জ্ঞানের পরিধি আছে, এই পরিধির বাইরে অনন্ত জ্ঞান। আমরা একটা লেভেলে আছি, এবার যেই সেটা বুঝতে পারছি না বলছি অলৌকিক, অস্বাভাবিক, অসম্ভব, হতে পারে না। আঙুর ফল টক। তো তুমি নিজেকে যখন ওই জায়গায় তোমার বাস্তব বলছো, এটা অবাস্তব, তোমার বাস্তবের গণ্ডিটা যখন বেড়ে যাবে, তখন ওটা তার মধ্যে চলে আসবে। তখন বাহ, এটা সত্যি, তো এটা সম্ভব। বলেছি না যে 100 বছর আগে মঙ্গলে এখান থেকে গাড়ি নামিয়ে চালানো, এটা কি আজগুবি গল্প কথা ছিল? পাগল বলবে লোকে, এই এখন সম্ভব। এটা আমাদের বাস্তবিক ক্ষেত্রে জীবনের যে পরিদৃশ্যমান জগতে এটাকে কাজে লাগিয়ে এত উন্নতি করেছে, মানসিক ক্ষেত্রে করেনি ওই ব্যবহারটা, ওই জন্য তার প্রকাশ। যুক্তিটা হয়ে গেল। আর এখন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় কি জব করছো, হ্যাঁ করছি। রাতের দিকে জব করো, হ্যাঁ করি। কিছু পেয়েছো, উপলব্ধি হয়েছে? না, কিছু বুঝতে পারছি না। সারাটা যে তারা কিভাবে পাওয়া যাবে, মানে কিভাবে বোঝা যাবে যে সে পাচ্ছে কি পাচ্ছে না, তার প্রকাশটা কি হবে, কি রকম হবে, মানে পাওয়ার পথটা কি? পাওয়ার পথটা কি? দেখো এখানে বাতাস আছে, তাই তো? এবার নাকে যদি ক্লিপ আটকে রাখে, বাতাসটা নিতে পারবে না, টানতে হবে তো। এটাও টানতে হয়, সে টানার পথ তৈরি করতে হয়। তুমি একটা নল লাগালে জল আনবে বলে, ওর মধ্যে কাদা মাটি অমুক তমুক ভরা, জল আসবে? আসবে না, লাইন চাই। হ্যাঁ, তাহলে নাকে সর্দি ভরা, তখন মুখ দিয়ে নিঃশ্বাস নেয় কেন? নাকের পথ বন্ধ, টানতে পারছে না, অথচ নাক আছে। তা আমাদের কি হয়েছে? এই যে বলছি সারা পাই না, এই যে বললাম যে এই যে জঞ্জালগুলো,
এই যে মিথ্যা, ছল, চাতুরী, প্রবঞ্চনা, পরনিন্দা, বড় চর্চা, এই সব করে আমরা ওই নলটা যেটা দিয়ে টানা হয় এটাকে জ্যাম করে রেখেছি। তো ওইটাকে ক্লিয়ার করার জন্যই তো ঠাকুর বলছেন, এই নির্দেশগুলো দিলেন কেন, যে মিথ্যা তো বলবেই না, উপহাসেও নয়, কৌতুকও যেন মাত্রা না ছাড়ায়। তারপরে তোমার দ্বারা যদি কোনো কাজ সম্ভব হয় সেইটা থেকে নিজেকে সরিয়ে রেখো না, গা বাঁচানোর জন্য। সবগুলো আমরা করি। অন্যের যদি দেখো যে অন্যকে কিছু কাজ করানোর আগে, জ্ঞান দেওয়ার আগে নিজেকে সেই কাজে প্রতিষ্ঠিত করো। আমরা করি, একে বলছি এই করা উচিত, সেটা নিজে কিন্তু সেগুলো করছি। তারপরে অযথা উক্তি করবে না, ধারণার বশে চলবে না, কান কথা শুনবে না, একটাও মানে না, সব চলছে ধারণার বশে। উক্তি, এই কান লোককে যা খুশি বলে দিল, এটা জানলো না প্রশ্ন করে। তো এই করে 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 কি হচ্ছে, এই আশার পথটা ব্লকড হয়ে গেছে। তো সেইটাকে আগে এইগুলো পালন করে কেটে কেটে খুঁড়তে হবে, তখন ওই সারাটা আসবে। এতে নাম জপ, এই জন্য ঠাকুর বলেছে তো তোমাদের নাম জপ করতে যেন এক মুহূর্ত সময় নষ্ট না হয়, কারণ এগুলো তো পালন করবে না। হ্যাঁ, কাটো করতে 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 হ্যাঁ পরিষ্কার হবে। এই জন্য নামের উপর এত জোর দিয়েছেন, কারণ এই বোধটা, ওই যে বললাম ধ্বনি দিয়ে কাঁদানো, ধ্বনি দিয়ে হাসানো, এই ধ্বনি দিয়ে ওইটা জাগানো। হ্যাঁ, তো এমনি আচরণ করবে না। ওই জন্য আবার এই কথাও বলছে, নাম জপ করে কত দূর এগোবেও বলছে। কারণ ওইটা যদি না হয় তাহলে নাম জপ করে শুধু কি হবে? তো কত আশ্রম, কত মঠ, কত আছে, তো নাম কীর্তন সব হচ্ছে, আর কত স্ক্যান্ডালও ছড়াচ্ছে, কুকীর্তিও হচ্ছে, আমরা দেখি তো। তো এই মানে শুধু একটা নয়, সবটা নিয়ে চলতে হবে, অথচ সহজ পথ। হ্যাঁ, যদি সবটাই ব্যালেন্স মেনটেন করে চলতে পারি। আবার ওই সহজ হওয়াটাই কঠিন, সহজ হওয়াটাই কঠিন। আমরা কঠিন করে ধরছি বলি কঠিন। কারণ একটা লোককে একটা কথা বলবে সহজ, স্বচ্ছ, সরল মনে না, তার মধ্যে নানান রকম পেঁচ পয়সা নিয়ে তবে আমরা কথা বলি। একজনকে সরল মনে বিশ্বাস করতে পারি? কি মন নিয়ে বলছে কি জানি। হ্যাঁ, এখন আমাকে পরীক্ষা করার জন্য বলছে কিনা, ফ্যাসাদে ফেলার জন্য বলছে কিনা, এটা নানা মানে আমাদের মনটা কলুষিত হয়ে গেছে চতুর্দিকে রে। সেই জন্যই এই নামের প্রয়োজন, এইটাকে পরিষ্কার করার জন্য। এই সাউন্ড দিয়ে দিয়ে, যেমন এই দিয়ে দিয়ে গর্ত করে, মেশিন দিয়ে কাটতে কাটতে যায়, এই নামও তাই, এই জঞ্জাল কাটতে কাটতে। বলছে না ডিডিটি ছড়ালে পোকামাকড় সব বেরিয়ে পড়ে, তখন মারতে সুবিধা হয়। নামের ধ্বনি ছড়িয়ে যাও, জঞ্জাল ক্লেদ গুলো বেরিয়ে আসবে সব, তখন চিনে নিতে সুবিধা হবে। তো এই পাওয়ার পথ খোলাই আছে, এই বাতাসটাকে টানার পথ খোলা আছে, আমার নাক বন্ধ। এইটাই আমি দায়ী, আর কেউ দায়ী না। একটা ঠাকুর একটা কথা বারবারই বলেছেন বিভিন্ন ভাষণে, যে জন্মের থেকে যে সুর নিয়ে এসেছি সেই সুরের সাধনায়, সেই সুরের মাধ্যমে তোমাদের সাথে সাথী হয়ে চলতে চাই মহানামে। তো জন্মের থেকে যে সুর নিয়ে এসেছেন, এটা বলতে কি বোঝাচ্ছেন? মানে ঠাকুর বলছে কি, এইখানে যে যারা সাধনা করে তারা কি হচ্ছে, ধর 20 বছর অব্দি সাধারণ জীবন যাপন করে এই সাধনা শুরু করলো, তারপরে যদি সে সাধনায় সিদ্ধি লাভ করেও ওই 20 বছরের সংস্কারটা তার থেকে যায়। এই গণ্ডির মধ্যে থেকে তারা করছে, বলছে এরা এর বাইরের খবরটা জানে না। এর বাইরে থেকে যিনি আসেন তিনি সবটা জানেন, যে ঠিকটা কি ভুলটা কি। তুমি ছোটবেলা থেকে ভুলের মধ্যে মানুষ হয়েছ, তুমি চোরের ফ্যামিলিতে জন্মালে, তোমার কাছে চুরিটাই স্বাভাবিক, এটাই করতে হয়, মিথ্যা কথাই বলতে হয়, গালিগালাজি করতে হয়, এই দেখছো ছোটবেলা থেকে। তাহলে তোমায় কি করতে হবে, একটা ভদ্র জায়গায় গিয়ে রাখতে হবে, দেখো ভদ্রতা কি।
তো এরা হলো এইখানে যে সাধনা, সেটা হলো গণ্ডির সাধনা, বাইরে থেকে আসেনি। হুম হুম আর ঠাকুর বাইরের সুরটা নিয়ে এসছে, স্বচ্ছতার সত্যের সুর, এখানে যার জন্য তার এই গুরুকরণ হয়। হুম হুম, এই 5 বছর থেকে অনর্গল বেদের তত্ত্ব বলছে, হুম কি করে সম্ভব? হুম, তাকে তো তিনি তো পড়েননি, হুম। আবার আদি পালি ভাষা শেখেননি, সেখানে, তাহলে কোত্থেকে বলছেন? তার মানে প্রস্তুতি ছিল। আগের, হুম, তার মানে সে সেইখান থেকে নিয়ে এসছে, এখানে এসে তাকে সাধনা করতে হয়নি। হুম। এখানে থেকেই বুঝতে হবে যে তার সুরটা সবার থেকে আলাদা, সেটা শিখে হয়নি, হুম সেটা নিয়ে আসা। এই উনি বলছেন জন্মসিদ্ধ নাকি? জন্ম থেকেই নেওয়া, এটাই সুর, জন্মসিদ্ধের সুর, যেটা এই পূর্ব অবস্থা হ্যাঁ থেকেই এখানে এসে গড়ে তুলতে হয়নি, গড়ে নিয়েই আসা। নিয়ে সেই সুরটা, সেই স্বচ্ছতার সুরটা দিয়েই সকলকে জাগাতে চাইছে। এইখানে যে সংস্কার, এই ধারণা, কল্পনা, বিশ্বাসের উপর দাঁড়ানো ধর্ম, এটা নয়। যেটা সত্য ধর্ম, যেটা আছে সেইটাকেই তিনি জানাচ্ছেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, হুম যারা সাধক, হুম যেমন বামাখ্যাপা, চৈলঙ্গ স্বামী, হুম লোকনাথ ব্রহ্মচারী, হুম বা যারা অবতার, যারা যারা মহাকারণের জন্য অবতরণ করেছেন, যেমন গৌরাঙ্গ মহাপ্রভু, আমার ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ, তো এনারা যে এসেছেন, এত লোক মানে কিভাবে তার কাছে, মানে তার চিন্তাধারাটা জানলো যে ইনি যে সেই, এইটা জেনে কি তারা সবাই, এত লোক ভিড় হয়, মানে এত ভক্ত শিষ্য কিভাবে তৈরি হয়? মানে ঠাকুরের, হ্যাঁ, ঠাকুর বা যে কোনো যাই হোক, ঠাকুরের মানে আরো সহজ বুঝিয়ে দিচ্ছি। হুম ধরো তুমি হুম বা আমি বা যেই হোক, আমাদের কাছে লোক আসছে না। হুম এখন যদি অমিতাভ বচ্চনের কথা বলি, হুম মিঠুন চক্রবর্তীর কথা বলি, প্রচুর ফ্যান হুম, তাদের, হুম। কিরকম ভাবে তাদের অ্যাক্টিং দেখে, টিভি দেখে একটা কৌতূহল জন্মায়, রহস্য জন্মায়। হুম সেরকম এই যারা গুরুমোহন আছেন যারা, হুম। তা তাদের কি এমন দেখে মানুষ যায়? আগেকার দিনে সেই সব ধরনের সাধক ছিল যাদের মধ্যে কিছু প্রকাশ ছিল, অনেক ফুলের গন্ধ বেরোতো। হুম এখন সে গন্ধ আর পাওয়া যায় না, এখন স্ট্যাম্প মারা গুরু। হুম, হ্যাঁ, আশ্রম, এই আশ্রমের গুরু, তার সাধনা আছে কি নেই কেউ দেখছে না, স্ট্যাম্প দেখে যায়। হুম হুম হুম, যেমন এই যে কুলগুরু, হুম হুম গুরুর ছেলে গুরু, তার ছেলে গুরু, তার ছেলে গুরু, সাধনার দরকার নেই, ওই গুরুর ছেলে বলে তুমিও গুরু যে মেনে জানুক নিলে। আর নাই জানুক। হ্যাঁ, মেনে নিল, এইটাই হলো স্ট্যাম্প। হুম আর আরেকটা হলো গুণের প্রকাশ, হুম, ফুলের গন্ধ বেরোলো, হুম যেরকম লোকনাথ ব্রহ্মচারী, তারপরে বিভূতির প্রকাশ হয়ে যেত। এইগুলো দেখে লোকে সমস্যার সমাধানের জন্য গেছে। লোকে কিন্তু ঠাকুরের কাছে যে এত লোক গেছে, সাধক হওয়ার জন্য যায়নি। হুম, আমি ফুটে উঠতে চাই, আমি বেদজ্ঞ হতে চাই, আমি এই পৃথিবীর পরিবর্তনে আমি একজন বিরাট কর্মী হতে চাই, কোথাও খুঁজে পেতে গেলে এক হাতও ভরবে না। তাহলে ঠাকুর এই যে ছোটবেলায় তার যে মানে অটোমেটিক্যালি যেগুলো বেরিয়ে আসতো, এই যে জলের উপর দিয়ে হেঁটে চলে গেলেন, হুম হুম ঠাকুর জলে হাঁটছি দেখো বলে যাননি, যেরকম মাটিতে হাঁটছে ওই অবলীন রকম, ধারায়। হ্যাঁ ওই রকমই তার কাছে এটা সহজ। বলছে যে আমাকে এইসব দেখে অবাক হয় কেন এরা, হ্যাঁ, তার কাছে এটা সহজ তা আছে। তো হয়। তো এবার এরা দেখলো বাহ, তার মানে আমরা যা পারি না ইনি তা পারেন, হুম, একে ধরো। সমস্যার সমাধানের জন্য ধরেছে, হুম বেদজ্ঞ হওয়ার জন্য ধরেনি। না, তো এইভাবে যার যত ক্যাপাসিটি বেশি, তার আকর্ষণ ক্ষমতা বেশি, নাকি প্রকৃতি কিছু একটা খবর টবর হয়ে যায়? সেটা আলাদা, সেটা পরে আসছে। হুম আগে যে এই যে প্রকাশ, হুম এই প্রকাশের জন্য আকর্ষিত হয়েছে, হুম, এবার পরে তার কর্মধারাটা বদলেছে। হুম এই যে প্রকৃতির কথা বললে, এটা প্রথমেই হয়নি। হুম, ওই যে সাধনায় আমার উপর এক্সপেরিমেন্ট হয়েছে হুম হুম বলছে না, সেই এক্সপেরিমেন্টে পাস করে দেখলাম আমি একমাত্র, তখন প্রকৃতির থেকে হেল্পটা আসবে।
হুম তার আগে না, তার আগে তাকে খুঁজে 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 নানান রকম চর্চা করে করে বার করে আনতে হয়েছে, মন্থন করে, বলছে না, মহাকাশ থেকে মন্থন করে নিয়ে এলাম, এই খনির কর্মী আমি, আমি খেতি, ওখান থেকে খনি থেকে মণি তুলে তোমাদের দিচ্ছি। এমনি এমনি এসে যায়নি, প্রকৃতি ঢেলে দেয়নি, হুম তাকে নিয়ে আসতে হয়েছে, স্বরূপকে আবার নতুন করে চিনতে হয়েছে, হুম কারণ তিনি সেটা ভুলে এসেছিলেন, এটা রেখে এসেছিলেন, এখানে এসে আবার টেনে নিয়ে এসছেন প্রকৃতির সুর দিয়ে, বিবেকের সুর দিয়ে। হ্যাঁ, নইলে 100%টা হলো কি করে? একটিও মিথ্যা নেই, একটিও মূল শক্তির এক ফোঁটা খরচ নেই। কে পেরেছে? দেবদেবতারাও পারেনি। তাহলে বুঝে দেখো, তাহলে এই সব দিক দিয়ে তিনি দেখালেন বিবেকের কথার একটাও এদিক ওদিক হয়নি, প্রকৃতির নিয়মের একটাও এদিক ওদিক হয়নি। লোকে অত্যাচার করেছে, তার ফ্যামিলির লোকেরা, গুরুজনেরা, এরা মারধর, অন্যায়, অবিচার, অপমান, সব রকম মুখ বুঝে সব সয়েছে। রেকর্ড ভাঙবেন না, যে জলের ওপর হাঁটে, হ্যাঁ, যে শূন্যে ওঠে, ইচ্ছা করলেই তো সব যে ভ্যানিশ হয়ে যায়, সে পাকা চুল বেচে টাকা রোজগার করে। হুম দরকার ছিল? একটা ঘটনা, একটা শিষ্য এসেছে ঠাকুরের কাছে, এসে খুব বাড়ি গাড়ি অমুক তমুক এইসব করছে। হুম ঠাকুর একটা সুটকেস আনতে বললেন ঘরের, সুটকেসটা খুললো, খুলে দেখে মোহরে ভর্তি, সোনার মোহর। বলে, এইটা চাস না আমারে চাস? হুম আচ্ছা, এটা দুবার এরকম ঘটনা ঘটেছে, বাংলাদেশেও হয়েছে, এক ঘর মোহর। তারপরে বলে তোমায় চাই ঠাকুর, তখন ওই মোহর তাকে ঝুড়ি ঝুড়ি করে গিয়ে নদীর জলে ফেলিয়েছে। তাহলে যে এই মোহরটা যে ঘর ভরে দিতে পারলো, তার পাকা চুল তুলে টাকা রোজগারের প্রয়োজন? না তার মানে কি, নিজের জন্য একটুকু ক্ষমতাও সে ব্যবহার করেনি, বাকিরা করে ফেলেছে, তাই স্লিপ করেছে। তাই স্লিপটা রেগে গিয়ে হুম এই যে যেমন আমরা দেখি শিব হুম গল্পেই আছে, মদনকে ভস্ম করে দিল। হ্যাঁ, হুম কেন? তার মধ্যে কাম জাগিয়ে দিয়েছিল। ঠিক আছে, মদন ভুল করলো, কাম জাগিয়ে দিল, তাহলে সেই তুমি তো ক্রোধ জাগিয়ে দিলে। হ্যাঁ, স্লিপ করলো। তাহলে এটা কিন্তু ঠাকুর তো করেনি, ঠাকুরের মাথায় পুলিশ চাটি মেরেছে। হ্যাঁ, তারপরে তাকে মিথ্যা কেসে তার শিষ্যই ফাঁসিয়েছে, জেলে গেছে, কত অত্যাচার, মেয়ে মানুষের কেস, জমি মারার কেস, সব রকম। কিন্তু দেখো, সব মুখ বুঝে সহ্য করেছে, কোনোভাবে শক্তি ইউজ করে নিজেকে বাঁচায়নি শেষ অবধি। তাহলে এইটা দিয়ে তখন প্রকৃতির থেকেও হেল্পটা আসে। যেমন এক জায়গায় মিটিং করতে যাচ্ছে ঠাকুর, বলে লোক হয়নি, বলে ও তোদের চিন্তা নাই, প্রকৃতি থেকে খবর। তারপরে মাঠে গিয়ে দেখে লোক এলো কারণ। ওটা আমাদের ক্ষেত্রেও আমরা দেখেছি। বলুন ঘটনাটা। কতুলপুরে ঠাকুর আসার আগে আমরা গিয়ে পৌঁছেছি, লোকজনই আমরাই শুধু, যে একটা স্টেজ আছে, তারপরে ঠাকুর আসার সঙ্গে সঙ্গে কোথা থেকে যে এলো লোক প্রায় 50-60 হাজার। বলে এটা আমি নিজের চোখে দেখেছি। সেটাই, যে যখন তুমি প্রকৃতির সাথে তোমার সুর মিলে যাবে, তখন প্রকৃতি তোমাকে যোগান দেবে। আমাদের কি বস্তা ভর্তি করে নিয়ে বলছি আরো কিছু দাও, যে বস্তাতে সব জঞ্জাল ভর্তি, ওইগুলোকে ফেলো, খালি করো, তবে তো ভরবে। এখানেও নেবো ওখানেও নেবো, কি করে হবে? আমাকে একজন বলছে যে আমার না এই কাজটা হচ্ছে না কিছু। বললাম আচ্ছা, তুমি যে সমানে চাইছো, এই যে কাজ হচ্ছে, এটা হবে সেইটা হবে, তুমি কি ছেড়েছো? হ্যাঁ, যে একটা জায়গা তৈরি করো যেখানে জিনিসটা এসে ঢুকবে, তুমি নিজের আজে বাজে ইচ্ছা দিয়ে ভর্তি করে রেখেছো, তা সেইটা যদি না যায় তাহলে ওই ইচ্ছাটা ঢুকবে কোথায়? সে তো বাধা পাচ্ছে। ঠাকুর বলছে না যে তোরা
এমন মনের এটা কর যাতে আমি গিয়ে সেখানে বসতে পারি। হুম এই জঞ্জাল দিয়ে ভরিয়ে রাখলে আমার বসবো কোথায়? আমার জন্য একটু জায়গা রাখ। হুম। উঁকি দিয়ে আবার দেখতে ইচ্ছা হয় না, এমন বিভৎস রূপ। বলছে তোমরা এমন দেখাচ্ছ, স্রষ্টা নিজের চোখে দেখেন না, নিজের কানে নাকে ঘ্রাণ নেয় না, কানে শোনে না, মুখে স্বাদ নেয় না, তোমাদের এই দেহ দিয়েই তিনি সব নিচ্ছেন, কিন্তু তোমরা এমনই দেখাচ্ছ তার আর দেখতে ইচ্ছা হয় না। হুম। তাহলে যে এই তার ইচ্ছাটা তো তোমার বিরুদ্ধে, হুম। হুম এর কি করে সম্মেলন হবে কি করে? তাহলে এইটাই আমরা নিজেদের ইচ্ছাটাকেই কায়েম করার চেষ্টা করি। প্রকৃতির ইচ্ছা কি, আমার থেকে এর কি চাই, জগৎ কি চায় ওইটা দেখি না, আমি কি চাই জগৎ থেকে ওইটাই দেখছি। হুম আমারও তো এই জগতের প্রতি ডিউটি আছে, আছে। হুম। আমাকে নিয়ে আসা হয়েছে। হুম। জগতেরই ডিউটি শুধু আমাকে খাইয়ে পরিয়ে বাতাস আলো জল খাদ্য দিয়ে তুই শুধু গিলে গিলে খেয়ে খেয়ে মরে চলে যা। হুম তা দিয়ে গেলি কি? এইগুলোই মুশকিল আছে। আচ্ছা, এই পৃথিবী তো প্রকৃতির রাজত্ব, হুম মানে প্রকৃতির আন্ডারে পৃথিবী চলছে, মানে প্রকৃতির নিয়ম নিষ্ঠা যা কিছু আছে, যেমন সূর্য, পৃথিবী যে টান, সূর্য ডুবছে উঠছে, মানে যেটা দেখতে পাচ্ছি পৃথিবী ঘোরার জন্য, হুম তো একটা তো সুন্দর নিয়মের মধ্যে দিয়ে সব চলছে। হুম এবার পৃথিবীর মধ্যে যখন অনাচার ব্যভিচার ছেয়ে যাচ্ছে, হুম তো সেইটাকে ঠিক করার দায়িত্ব তো প্রকৃতির। প্রকৃতির দায়িত্ব যে অবধি প্রকৃতি ঠিক করছে, কিন্তু প্রকৃতি যে তোমাকে স্বাধীনতা দিয়ে ছেড়েছে সেইটা আবার তোমায় ঠিক করতে হবে। বাবা মা তোমাকে জন্ম দিল, খাওয়া দিল, পড়া দিল, বাসস্থান দিল, শিক্ষা দিল, হ্যাঁ দিল তো, স্নেহ মমতা দিল, তোমার কি দায়িত্ব নেই তার প্রতি? তো আছে। এই যে শিক্ষাটা দিল সেটা গ্রহণ করা। হুম তো প্রকৃতি চাইছে কি, আমি যে তোমাদের এত সম্পদ দিয়ে তোমাদের খাড়া করছি, তোমরা সেটা সঠিকভাবে ইউজ করে আমার এই সৃষ্টিটাকে সাফল্যের দিকে নিয়ে যাও। হুম। হুম এই যেমন ধর এই যে শাক সবজি ধান, এই চালকে মিশিয়ে মিশিয়ে মানুষ কি করেছে, হুম। হ্যাঁ এই সংকর প্রজাতি, হুম খালি লাভ, কোনটা তাড়াতাড়ি হয় এটার সাথে ওটা মেলাও, জীবজন্তুকেও করে দিয়েছে। হুম হয়তো। হুম। তো প্রকৃতি বিরুদ্ধ কাজ, হুম। তাই না? তো এর ফলে হচ্ছে কি, আসল জিনিসটা হারিয়ে যাচ্ছে। এমন আম হারিয়ে গেছে, আছে না? আর নেই। এমন ধান আছে বীজ যেটা হারিয়ে গেছে। সেই স্বাদ আর নেই। তাহলে তো প্রকৃতির সুরটা তোমায় যে দেওয়া হলো, এই সুরটা মেনটেন করে তুমি চলো, তাহলে তোমার প্রকৃতির কোনো দরকার নেই। তোমার জন্যই প্রকৃতি দিচ্ছে যাতে তুমি তোমার পরবর্তীর জন্য সুন্দর রেখে যাও। তুমি তোমার পরবর্তী জেনারেশনের জন্য বিষ রেখে যাচ্ছ, প্রকৃতি রাখছে না। এবার একটা লিমিট অবধি প্রকৃতি দেখবে, তারপরেই তার মার শুরু হবে। মারতে হবে। তাহলে যেমন বাড়ির মা যেমন সন্তানকে স্নেহ ভালোবাসা দেয়, শাসনও করে, তো আবার মাস্টার মশাইকে বললো আমি তো মারতে পারছি না, তুমি একটু মেরে দাও, বলতেই পারে। এইটাই তো প্রকৃতি এবার শরণাপন্ন হয়েছে, যে আপনি দেখুন আমি কিছু করতে পারছি না, যে তুমি কি একবার জন্ম নেবে। এখন এই অবাধ্য সন্তানরা সীমা ছাড়িয়ে গেছে। এবার একটু না, যদি প্রকৃতি যদি একটু ভূমিকম্প বন্যা টন্যা করে দেয়, একবারে তো না না করছে, কিন্তু এটা মেরে মেরে আর কত হয়। হ্যাঁ, আমূল পরিবর্তন চাই। ওই রুটটাকে তুলে ফেলতে হবে, শেকড় থেকে শয়তানির শেকড়টা উপরে ফেলতে হবে। এইটা এমন গেড়ে গেছে, এখন প্রকৃতি দেখছে এইটা করতে গেলে সৃষ্টিটাতেই একেবারে তোলপার হয়ে যাবে। তখন আরো উচ্চতর শক্তির শরণাপন্ন হতে হয়, যে সব দিক রক্ষা করে। ঠাকুর পর্যন্ত নিজে বলছেন যে কোথা দিয়ে কি করব,
হ্যাঁ, মানে এই নিয়ে তিনিও চিন্তিত যে এমন সমাজের সর্বস্তরে বিষাক্ত হয়ে গেছে। এত সময় কি এমনি এমনি নিচ্ছে? এমনি তোলপাড় করে দিতে, যে ঠাকুর ঝড় নিয়ে আসছে আবার মুহূর্তে ঝড় থামিয়ে দিচ্ছে, তো সেইখানেও ঝড় আনতে পারে, কিন্তু ঝড় দিয়ে ধ্বংস হবে। কিন্তু এই যে অবশিষ্টির টোটাল পরিবর্তন। হ্যাঁ, নতুন শুদ্ধ বীজ চাইছে, যে সব ভেতর থেকে বদলে যাক, জোর করে না, মেরে পিটে ভয় দেখিয়ে না, ভেতর থেকে জাগুক যে এটাই সত্য, এটাই সুন্দর, এই পথেই চলবো। সেই জন্য এত সময় নিচ্ছে, আমূল পরিবর্তন। জোর করে করার হলে অনেক আগেই করে দিত, মানে পারত করতে, কিন্তু সেটা চান না ঠাকুর। ঠাকুর চান একেবারে সব আমূল পরিবর্তন, নিউ লাইট। ঠাকুর বলছেন যে ধর্মের প্রথম কথা হলো সমাজের মধ্যে অভাব দূর করা, অভাব অভিযোগ, প্রত্যেকের অন্ন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রয়োজন। তাহলে এখন যদি আমরা তত্ত্ব প্রচার করি, লোককে বলি যে এই ধর্মের কথা বলছি, জ্ঞানের কথা বলছি, নাম জপের কথা বলছি, ঠিক আছে, আবার অন্যদিকে এই 5টা উপাদান তো প্রয়োজন। এই মুহূর্তে প্রত্যেকে কিভাবে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, খাদ্য মানে সমভাবে দেওয়া সম্ভব? ঠাকুর বলছেন যে যে জমি আছে এবং যে ফসল আছে তাতে অভাব থাকার কথা না, এটা ইচ্ছাকৃত তৈরি। তাহলে একটাই অভাব আছে আমাদের, জ্ঞানের অভাব, হয়তো মানসিকতা। তাহলে বলছে আমার হাতে যদি ক্ষমতা থাকতো, সব বই খাতা এক জায়গায় বন্ধ কইরা সবকে মাঠে নামাইয়া দিতাম চাষ করার জন্য। তাহলে মানুষ এই যে বলছে আমার শিক্ষা নেই, নেই, সব আছে, মানসিকতা নেই। বাবুর ছেলে সে নিচু কাজ করবে না, তাকে ইনফোসিসে কাজ করতে হবে। খেত না খেতে পেয়ে মরে যাই, তবুও নিচু কাজ করব না। এটা কি? না খেয়ে কেউ মরার কথা না। অভাব তো সেইরকম, এই যে এখানকার তথাকথিত এই তো কি বলছেন, চাষ করার লোক পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না। তাহলে এই চাষির ছেলেরাই এখন এই কম্পিউটার ভাবছে আমরা উন্নত হব, ওইটা উন্নতি? এইটাই তো অবনতি হচ্ছে, যে তোমরা যেটা তোমার পেটটাকে নিজেরাই মারছো, তাই না? তুই কম্পিউটার না শেখো, তোমার কি এসে যায়? তুমি না পড়ো পড়াশোনা, কি আছে বাঁচবে তো? চাষি যদি চাষ বন্ধ করে বাঁচবে? চাল ডাল শাক সবজি আলু পেঁয়াজ রসুন সব বন্ধ, সব বাবুর ছেলে, সব চাষির ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, যা এবার খা, কি হবে? তাহলে এইটা অভাব মানুষ সৃষ্টি করে, মূর্খামো করে, নিজেদের বাই নিজেরা কুড়ুল মারছে। তাহলে একটা সভ্যতা ফ্লারিশ করে চাষ যদি উন্নত হয়, এটাই তো প্রথম শর্ত। খাওয়া দাওয়া, তুমি নিজেই তোমার খাওয়া দাওয়ার পথটা বন্ধ করে দিচ্ছ আর বলছো খেতে পাই না। আমি যখন আমার কাছে যারা আসে, মানে শহরের তথাকথিত শিক্ষিত লোকেরা, ছেলে মেয়েদের, আমি তাদের বলি ছেলে মেয়েকে চাকরির চেষ্টা না করিয়ে চাষবাস শেখান, এগ্রিকালচার নিয়ে পড়ান, তাহলে খেয়ে পড়ে ভবিষ্যতে বাঁচবে। বিদেশে এরকম না, কিন্তু তারা কিন্তু চাষবাস মানে সবই করে, বাড়িতে করে তো দেখেছি, মানে নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। এবং বলেছি আগেও যে লাদাখে একটা স্কুল আছে, সেখানে পড়াশোনার শিক্ষা এরকম না, জীবনে চলতে গেলে যা যা প্রয়োজন সেই শিক্ষা দেয়, যে এইগুলো যাতে সে কোনোভাবে না আটকায়। এই শিক্ষার মধ্যে রান্না করা পড়ে, এই শিক্ষার মধ্যে কাপড় কাচা, বাসন মাজা, এমনকি জিনিস তৈরি করা, সারানো, এই ইলেকট্রিকের কাজ, তারপরে চাষবাসের কাজ, সব কিছু। তাহলে এই শিক্ষা পদ্ধতিটাকে যতদিন না বদলাবে, মানসিকতাটা যদি, এখানে তো চায় অশিক্ষিত থাকুক লোকে, নইলে রাজত্ব চলবে না। ডিভাইড অ্যান্ড রুল, মানে এদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাও,
এক হতে দিও না, তাহলে এরা কোনোদিনই দাঁড়াতে পারবে না। তাহলে এই মতো অবস্থায় এই 5টা উপাদান অর্থাৎ খাদ্যের সমস্যা, বস্ত্রের সমস্যা, এই সব কিছু সমস্যা মেটানোর এখন এই অবস্থাতে বলছি জ্ঞানের আগে বিকাশ ঘটাতে হবে। মানসিকতা মানসিকতা আত্মসচেতনতা যেটা বলা হয়। এতে এম এ পাস, চাষবাস করছে, ওই ও তো মান সম্মান যায় না। ওই তো। আপনি ডাক্তার, চাষবাস করছে, তাহলে এইসব বেকার। আমি যদি আমার এখন একটা পথ আছে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষায়, সেই পথে আমার রোজগার হচ্ছে, এটা যদি না হতো লোকের বাড়িতে রান্না করে রোজগার করতে আমার মনে হতো না। ঠিক তাই। আমার দায়িত্ব লোকে নেবে কেন? আমার দায়িত্ব আমাকেই নিতে হবে। যেখানে সরকারের দায়িত্ব যতটুকু সেটা সরকার নেবে, সিকিউরিটি দেওয়া, চিকিৎসা, সে তো আর সবাই ডাক্তার নয়, এবার সেই দিকগুলো সরকার দেখবে। কিন্তু সবাই যদি ভাবে সরকার আমায় খাওয়াবে, আমি বসে থাকবো, সরকার মানেই তো আমরা। হ্যাঁ সেই তো, সব মিলেই তো, সব মিলেই তো সরকার। আমাদের শুধু এক্সপেকটেশন, ফোকটে কি পাওয়া যায়, সেইটাই হচ্ছে মানে কষ্ট করে অর্জন করার মানসিকতা নেই। আছে, যেটা প্রয়োজন নেই সেইটা, ওটার জন্য জীবন দিয়ে দিতে রাজি। সারা জীবন এত কষ্ট করে রোজগার করলো, তারপরে মরে গেল ভোগ করার আগে। এমন রোগ হলো সে আর ভোগ করতে পারলো না, ওই চিকিৎসাতেই চলে গেল। জীবনটাকে উপলব্ধি করা এইসব লোক জানেই না। এখনকার ছেলে মেয়েরা, বাচ্চাদের ছোটবেলায় নেই, শৈশব বলে কিছু নেই, জন্ম থেকেই মোবাইল দিচ্ছে। 2-2.5 বছরের বাচ্চা, তার হাতে বাবা মা ধরিয়ে দিয়েছে, খাওয়াচ্ছে, তোরাই নষ্ট করছিস। প্রকৃতির কোলে যদি না বসে, না থাকে, তাহলে প্রকৃতির সাথে কানেকশন হবে না। সবাই সবার সাথে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত, তাদের সবাইকে সময় দিতে হয়। একটা মাটির দিকে একটা বীজ পুঁতে সেইটাকে ছোটবেলায় যে দেখা, এই যে কবে গাছটা বেরোবে, একটুখানি সবুজ বেরোলো, আবার 2টো পাতা বেরোলো, এই দেখে মুগ্ধ হতাম আমরা, যে কি সুন্দর। এখন দেখবে সময় নেই, ওই জন্য এই সুকুমার বৃত্তিগুলো তৈরি হয় না। এই আকাশ দেখে মুগ্ধ হওয়া, মেঘ দেখে, গাছ দেখে, পাখি দেখে, ফুল দেখে, ঘাস দেখে, ঘাসের গন্ধ জানেই না। ওই জন্য কি হয়, এরা একটা যন্ত্রের মতো তৈরি হচ্ছে, রোবটের মতো। এখন বাবা মা কি বলে, চাকরি করো, পড়াশোনা করো, তোমার ভালো একটা রোজগার করতে হবে, ভালো চাকরি পেতে হবে। আগের বাবা মা বলতো ভালো করে পড়াশোনা করো, তোমায় শিক্ষিত হতে হবে। এখন শিক্ষিত হওয়ার দরকার নেই, টাকার তো প্রয়োজন আছে, কিন্তু কতটা প্রয়োজন সেটাও তো জানতে হবে। আর কোনো এই যে সর্বক্ষেত্রে যেমন দেখলাম খেলোয়াড়দের টাকা, সিনেমা আর্টিস্টদের টাকা, কোনো লিমিট নেই। সব সরকার থেকে লিমিট করে দেওয়া উচিত, এর বেশি কেউ নিতে পারবে না। ডাক্তার এর বেশি নেবে না, যা খুশি তাই। তুই এখানে যেই রোজগার বাড়ছে তুমি ট্যাক্স বসিয়ে দিচ্ছ, যারটা সেই রোজগারটাই লিমিট করে দাও, লিমিট করে দাও না। 10 কোটি 15 কোটি এই সিনেমায় 3 ঘন্টা বাদক নাচন নেচে এদিক ওদিক করে, এই ছেলে খেলা আর কি। সাধারণ লোকও তো মূর্খ, ওইগুলো আবার টিকিট কেটে দেখতে যায় না। বিনোদন কি করে করছিস? নিজের গাঁট কেটে। আর তার বলছিস এত কেন বৈষম্য, এরা কোটিপতি আমরা ভিখিরি, তোরাই তো কোটিপতি বানাস, তাই না? তাহলে সবই মানসিকতার অভাব, হ্যাঁ, বিকশিত হয়নি। কোনটা করা উচিত সেই বোধটাই নেই, সব ঝোঁকে চলে।
আমরা আগেরটা আগে করা দরকার, আমরা পরেরটা আগে করতে যাচ্ছি। এটা মানে ইনস্টিংক্ট জীবজন্তুদের থাকে, হুম, তারা ইনস্টিংক্টে করে, করে। ও শিক্ষা দীক্ষা নেই। হুম, মানুষ ওরম হয়ে গেছে। হুম, এরা তফাৎ হলো কি? তুমি যে তোমার বোধটা দিল, জীবজন্তুর সেই বোধটা নেই। তুমি যে নতুনকে খুঁজে বার করতে পারো, উন্নতির পথ বার করতে পারো, বললাম না 1000 বছর আগেও কাক কা কা করতো, এখনো করে। হুম, মানুষ করে এখন এরকম করতো, এখনো কথা বলছে। হুম, হুম, তাহলে নিজেকে উন্নতি করার যে ক্ষমতাটা তোমায় জীবের থেকে যে বেশি করে দিল, হুম, সেইটাকে তুমি অবনতির দিকে নিয়ে গেলে। হুম, ওরা তো একটা জায়গায় রয়েছে, হুম, যেরম ছিল সেরম, তোমরা নেমে গেলে। বা ব্যবহারিক জীবনে অনেক উন্নত হয়েছে, হুম। যান্ত্রিক জীবনে, মানসিক জীবনে ওই যন্ত্রেতেই আবার মারা পড়ছে। তো এই মানসিক উন্নতিটার জন্যেই ঠাকুরের এই কর্মযজ্ঞ, হুম, বিবেকের পরিবর্তন, বিবেকের পরিবর্তন। বিবেকের জাগরণ আর কি হুম, এই জীব জগতে। হুম, তার জন্যেই তার সব। এই যে বলছে না ঘরে ঘরে বিবেকানন্দ দেব, হুম, বিবেক জাগ্রত হয়েছে, আনন্দিত হবে, তখন সবাই বিবেকানন্দ। হুম, কথার বিবেকানন্দ, নাম সন্ন্যাসী না, কোয়ালিটিতে হুম, বিবেক বোধে তখন মানুষ আনন্দিত হবে, তখন সব ঘরেই দেখবে বিবেকের আনন্দ, বিবেক জাগরণ হয়ে গেছে, সব বিবেকানন্দ। ওই যে এখনকার কৃষ্ণ কৃষ্ণ করছে সব, হুম, তো কৃষ্ণের পূজা করছে কিভাবে? ওই যে সামনে যে কি রং খেলা নাকি আছে, হুম, কৃষ্ণের হুম, হোলি, হোলি খেলা, এর মধ্য দিয়ে করছে। হুম, তা হোলির ব্যাখ্যা বা ঠাকুর দিয়েছে। হ্যাঁ, এবার কৃষ্ণের ওই কীর্তনও করছে এইসব। হুম, কিন্তু ঠাকুর বলছেন এই কৃষ্ণ তো কৃষ্ণ কৃষ্ণ করতে করতে সেই ক্ষমতা অর্জন করেছিল বলে হুম, একে পাঠানো হয়েছিল। হুম। আবার ঠাকুর বলছেন সে মহাকাশকে কৃষ্ণ বলছেন, এটার কি ব্যাখ্যা? ঠাকুর আসল বলেছেন, কৃষ্ণ যেটা। হ্যাঁ বলেছেন, নীল আকাশ হুম, তাহাই কৃষ্ণ, যেখান থেকে সৃষ্টির ধারা বয়ে চলেছে, হুম, এই ধারাটাই রাধা। হুম, মরা যেমন রাম হয়েছে, তেমনি ধারাই রাধা হয়েছে। তাহলে এই মহাকাশ, এই নীল আকাশ কৃষ্ণ থেকে সৃষ্টির ধারা, এটাই প্রকৃতি পুরুষ, এটাই শিব শক্তি, এটাই রাধা কৃষ্ণ। সেই গুণের কিছু এই মানুষ আর কৃষ্ণের মধ্যে দেখেছে বলে গর্গ মুনি তার নাম দিয়েছিল কৃষ্ণ। হ্যাঁ, তখনকার যুগে মানে লোকের নাম দেওয়া হতো প্রকৃতির গুণ দিয়ে। হুম, রাম বৃহৎ, রামের মানে রামের মনটা ছিল বৃহৎ। এই যে পিতৃসত্য পালনের জন্য সিংহাসন ছেড়ে দিল, বিরাট মন। হুম, বা এই কি বলে প্রজারঞ্জনের জন্য সীতাকে ত্যাগ বা যাই হোক, এই যে এগুলো করলো, এটা মানে বড় গুণের পরিচয়। রাম অর্থে বৃহৎ, হুম, রাম দা বলে। কিন্তু রামের নাম থেকে রাম আসেনি, না না না, রাম থেকে রামের নাম এসছে। নাম এসেছে, সেইটাই বলছি। বলছে না রাম সে রাম কা নাম বড়া হ্যায়, হুম, সেই নামটা, সেই গুণটা এর মধ্যে দেখে ওর নাম দিয়েছে রাম, ওই গুণটা দেখে নাম দিয়েছে কৃষ্ণ। আচ্ছা, তো এলো এখানে অপব্যাখ্যা হয়ে গেছে। হুম, যাই হোক, কতক্ষণ হলো, কটা বাজে? তাহলে শেষ একটা প্রশ্ন, হুম, ছোট করে হুম। সর্বশেষ, ঠাকুর তাহলে আমাদের কাছে কি চান? এমনি ঠাকুর তো চেয়েছেন 3টে দক্ষিণা। হুম, হুম, একটা দক্ষিণা হলো তোমরা সুন্দর করে গড়ে ওঠো, আরেকটা দক্ষিণা হলো আমাকে তোমাদের মনটা দাও, হুম, আর তৃতীয় দক্ষিণা সময় মতন যখন ডাক দেব যেন পাশে পাই। হুম, তাই তো? তাহলে সুন্দর করে গড়ে ওঠা মানে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তার নির্দেশিত পথে বিবেক, প্রকৃতি এইসব মেনটেন করে হুম, যে সুন্দরভাবে ফুটে ওঠা, মানে মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হওয়া। মানুষের চেহারা ভেতরটা পশু, তা নয়, ভেতরেও মানুষ বাইরেও মানুষ। হুম, মানে তুমি কুকুর দেখলে হুম, সেই কুকুরটা যেন কুকুরের মতোই আচরণ করে, হুম, হুম,
কালকে বললাম না যে সিংহ যদি এখন খোল করতাল নিয়ে কীর্তন হ্যাঁ। করে দেখতে ভাল লাগবে? তার থেকে ওইটা মানায় না, তার থেকে ওই বিরাট হুঙ্কার করে ডাক এটাই আশা করে। হুম হুম, হুম তেজে মানে শক্তির, শক্তি। বলছে এই যে দুর্গার নিচে রাখছে কেন? 12 বছর সেই শক্তি সঞ্চয় করে, হুম তাই ওকে বেছে নিয়েছে। সেই পৌরুষের প্রতীক সিংহ। তো সেই রকমই যে আমরা চেহারায় মানুষ, স্বভাবে পশুত্ব। তাই বলছে পশুত্ব থেকে মনুষ্যত্বে উন্নীত হও, সেখান থেকে দেবত্বে যাও। মানে দেবতা মানে যে দান করে, দান করে। তাহলে তুমি কি দান করবে? সুশিক্ষা দান করো, তোমার কর্ম দেখে যেন পরবর্তী এগিয়ে আসে, সে আকর্ষিত হয়ে যে বাহ এইটাই হলো। মানে আমরা এই যে ঠাকুর বলছে না একদিন আমাকে পাবে না, তোমাদের দেখে মানুষ স্পর্শ করে ধন্য হবে। তাহলে আমাদের কি ঠাকুর কি চাইছে? ঠাকুরের শিক্ষাটা আমরা আমাদের জীবন দিয়ে, আমাদের কথাবার্তা, আচার আচরণ, কর্ম সবকিছুর মধ্যে দিয়ে এমন ভাবে প্রকাশিত হোক যে সারা পৃথিবী যেন সেই আদর্শে উদ্ভূত হয়ে। এইটা। আর মন দেওয়া মানে কি? মানে তুমি কাঁচা বুদ্ধি, হুম, তুমি যেখানেই মন দিয়ে কিছু করতে যাচ্ছ, যেহেতু তোমার দিশা ঠিক নেই, ভুল করে ফেলছো, তাহলে ওটা আমার কাছে গচ্ছিত রাখো। হুম সোনা ব্যাংকে গচ্ছিত রাখলো, রক্ষা পাবে, রক্ষা করে। চুরি ডাকাতি হবে না। এখানে মন চুরি হয়ে যাচ্ছে কিভাবে? ছল চাতুরি, স্নেহ, ভালোবাসা, মিথ্যা প্রবঞ্চনা, মন। তাহলে এটা ঠাকুরের কাছে গচ্ছিত রেখে দাও, হুম, তাহলে ওইটাকে ঠাকুরই গড়ে তুলবে। কি ভাবা উচিত তিনিই বুঝিয়ে দেবেন, হুম, তুমি ভাবনার মালিক হয়েও না। তো এইভাবে কি আমরা দিতে পেরেছি? হুম, না। তাহলে এটাও দিতে হবে, এটাও চাইছেন। আর তৃতীয় চাওয়াটার অপেক্ষা করো, হুম যখন ডাক দিই, সেখানেও গন্ডগোল, বলছে এখনই নেমে যাও, বলছে অনেকে হুম এখনই মাঠে নামতে হবে, বিপ্লব করতে হবে। এখন ঠাকুর তো বলেনি তা, হুম বলেছে অপেক্ষা করো। অপেক্ষা করে। কমান্ডার তিনি একমাত্র নির্দেশ দেন, হ্যাঁ, যে এইবার নামো। তখন নামবো। হুম আরে এখন শুধু বাকিগুলো যেগুলো বলেছেন ওগুলো পালন, পালন করতে। বাঁচো এবং বাঁচাও। তো বাঁচো মানে কি? শুধু চাল ডাল খেয়ে বাঁচা নয়, না, বাঁচা মানে ঠাকুর বলছেন সর্ব অবস্থায় নিজেকে জানা, বোঝা, আয়ত্ত করা। হুম সর্ব অবস্থার মধ্যে আমি আমার সত্তাটাকে ঠিক ব্যালেন্স করে রাখতে পারি কিনা। রাগের ঠেলায় খুন করে দিলাম, হয়তো। অভাবের ঠেলায় চুরি করে দিলাম, এটা বাঁচা না। বাঁচা মানে নিজেকে রক্ষা করা, এবং আমার দ্বারা কারোর ক্ষতি না হয় সেটা অন্যকে রক্ষা করা। হুম, তাই বাঁচো আর বাঁচাও। আবার এই যে যোগ বিয়োগ পূরণ ভাগ, অভাব দেখলে পূরণ করো, যেখানে যোগাযোগ করলে মঙ্গল যোগাযোগ করো, খারাপকে বর্জন বিয়োগ করো, আর যা প্রকৃতির সম্পদ সমানভাবে ভাগ করে না। হুম, এইগুলো মেনে নিলেই তো, হুম এইটাই তো চান, সবই তো বলে দিয়েছেন, কিন্তু আমরা চর্চায় নেই, বিশ্লেষণে নেই, এই জন্য গন্ডগোল। ঠিক আছে, ঠিক আছে। একটুখানি নাম করে দাও একা। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম নারায়ণ
রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, হে রাম নাম। রাম নারায়ণ রাম নারায়ণ, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম নারায়ণ, রাম নারায়ণ রাম নারায়ণ, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। রাম